আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি। আজকে আমরা গতি চ্যাপ্টারের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের ২ মার্কসের জন্য এসে থাকে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, এখানে একটি প্রশ্ন হচ্ছে যে সরণ কি দূরত্বের চেয়ে বেশি হতে পারে? সরণ হচ্ছে আদি থেকে শেষ অবস্থানের দিকে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। আর দূরত্ব হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে আমি মোট কতটুকু পথ অতিক্রম করলাম। বা আমি কতটুকু অবস্থান পরিবর্তন করলাম। পারিপার্শ্বিকের সাপেক্ষে অতিক্রান্ত পথ বা অবস্থানের পরিবর্তন কতটুকু হলো, ওটা দিয়ে আমরা দূরত্ব ব্যাখ্যা করি। আমি এ একটি বিন্দু ধরে নিলাম, বি আরেকটি বিন্দু ধরে নিলাম। আমি ধরে নিলাম এ থেকে বি বিন্দুতে আমি আঁকা বাঁকা পথে অনেকটুকু পথ অতিক্রম করে আমি এ থেকে বি বিন্দুতে পৌঁছালাম। তাহলে এই যে আমি এ থেকে বি বিন্দুতে পৌঁছানোর জন্য এই যে আঁকাবাঁকা পথে অনেকগুলো পথ অতিক্রম করলাম এবং অনেকবার দিক পরিবর্তন করলাম, এই যে পুরোটুকু পথ আমি যে চললাম, এই পুরোটুকু পথে পথকে আমরা বলবো দূরত্ব। কিন্তু আমি যদি এ থেকে যাত্রা শুরু করে আঁকাবাঁকা পথে কোনো দিকে না যেয়ে বা কোনো দিকে দিক পরিবর্তন না করে আমি যদি একদম সোজা সরল রৈখিক পথে এ থেকে বি তে যেতাম, তাহলে এই যে আমি সরল রৈখিক পথে যতটুকু দূরত্ব অতিক্রম করলাম এ থেকে বি এর দিকে, এ হচ্ছে বস্তুর আদি অবস্থান এবং বি হচ্ছে বস্তুর শেষ অবস্থান। তাহলে এ থেকে মানে আদি অবস্থান থেকে শেষ অবস্থান মানে বি তে, আদি থেকে শেষ অবস্থানের দিকে আমি যতটুকু দূরত্ব অতিক্রম করলাম সেটাকে আমি বলবো সরণ। তাহলে আবার তাহলে দেখো এখানে দূরত্ব গ্রেটার দেন সরণ। আবার দূরত্ব কি কখনো সরণের সমান হতে পারে? বললাম এই এ থেকে যাত্রা শুরু করে আমি বি বিন্দুতে একদম সোজা সরলরৈখিক পথে চলে গেলাম। তাহলে এই ক্ষেত্রে যদি একদম সরলরৈখিক পথে চলমান কোনো কিছুর ক্ষেত্রে দূরত্ব ও সরণ সমান হয়। সরল রৈখিক পথে চললে দূরত্ব ইজ ইকুয়াল টু সরণ। তাহলে দেখো এখান থেকে কি দেখা যাচ্ছে, দূরত্ব সরণের থেকে বড় হতে পারে আর সমান হতে পারে, কখনো ছোট হতে পারে না। কারণ এখানে দেখো সরণের সংজ্ঞার মধ্যে বলে দেওয়া আছে যে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ তুমি সর্বনিম্ন সরলরৈখিক পথে তুমি সর্বনিম্ন যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে সরণ। মানে সরণ হবে অলওয়েজ ছোট দূরত্বের থেকে। তাহলে দূরত্ব গ্রেটার দেন অর ইকুয়াল সরণ, কখনো সরণের থেকে ছোট হবে না দূরত্ব, অলওয়েজ সরণ ছোট হবে। দেখো এখানে এই লাইনটি লেখা আছে যে মান বিবেচনায় দূরত্ব সবসময় সরণের সমান হবে অথবা তার বেশি হবে, কখনো ছোট হবে না। এরপরে দেখো পরেরটা, ব্যাসার্ধের কথা বলা আছে যে 2 একক।
দেখো আমি বৃত্তটাকে 4 ভাগে ভাগ করলাম এবং বৃত্তের পরিধির উপরে একটি বিন্দু ধরলাম এ, বৃত্তের পরিধির উপরে আমি এইখানে আরেকটি বিন্দু ধরলাম বি। তাহলে আর বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের কেন্দ্র ধরলাম ও, তাহলে ও বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, এবং ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, যেটা দেয়া আছে কত 2 একক। বৃত্তের ব্যাসার্ধ আর দেয়া আছে 2 একক। বলা আছে যে 1/4 ভ্রমণ করলাম। তাহলে আর আমি ধরে নেই যে দূরত্বকে আমি প্রকাশ করব ডি দ্বারা এবং সরণকে আমরা প্রকাশ করি এস দ্বারা। ওকে, তাহলে কতটুকু করছে 1/4 ভ্রমণ করছে। তাহলে এ থেকে বি, এই যে এ থেকে যাত্রা শুরু করে বি তে গেল, এইটুকু কি 1/4 না? তাহলে বৃত্তের পরিধি হচ্ছে আমরা জানি 2 পাই আর। তাহলে দূরত্ব হবে বৃত্তের পরিধি, যেটা 2 পাই আর ইনটু 1/4, কারণ বৃত্তের পরিধির 1/4 সে কি পরিভ্রমণ করছে। আমি যদি এটা কাটি, তাহলে ওখানে থাকবে 2 আর এখানে আর এর মান হচ্ছে 2, তাহলে এখানে আসবে হচ্ছে পাই আর ডিভাইডেড বাই 2, আর এর মান আবার 2, তাহলে পাই ইনটু 2 ডিভাইডেড বাই 2, 2 কাটা গেলে এখানে আসতেছে পাই। অর্থাৎ দূরত্ব, সরি, এখানে হবে পাই। দূরত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে পাই। ঠিক আছে, এরপরে আমি সরণ বের করব। সরণ সরণ হচ্ছে বস্তুর আদি থেকে শেষ অবস্থানের দিকে সরল রৈখিক দূরত্ব। তাহলে এই এ যদি হয় বস্তুর আদি অবস্থান এবং বি যদি হয় বস্তুর শেষ অবস্থান, তাহলে আদি থেকে শেষ অবস্থানের দিকে সরলরৈখিক দূরত্ব হচ্ছে এইটা। এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, তীর চিহ্নটা হবে এ থেকে বি এর দিকে। তাহলে আমি কি বলতে পারি যে ও বি এ একটি সমকোণী ত্রিভুজ। দেখো ও বি এ কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আর এই যে সরণ মানে ও বি হচ্ছে, সরি, এ বি হচ্ছে সরণ। এই যে এ বি হচ্ছে সরণ, যেটা আবার ওই সমকোণী ত্রিভুজের কিন্তু অতিভুজ। আচ্ছা, তাহলে আমি সরণ যদি বের করি, মানে এ বি এর মান যদি আমরা বের করি, অবশ্যই এ বি এর উপর একটা ভেক্টর সাইন দিতে হবে, কারণ সরণ একটি ভেক্টর রাশি। তাহলে আচ্ছা, আমি যদি শুধু মানটা বিবেচনায় নেই, তাহলে আহ, আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে ভূমি হচ্ছে, ভূমি আর লম্ব হচ্ছে দুইটাই বৃত্তের ব্যাসার্ধ। দেখো ও বি আর ও এ। তাহলে আমরা এখানে লিখতে পারি আর স্কয়ার প্লাস আর স্কয়ার। এখানে আসবে 2r²। আমি এখানে লিখতে পারি √2 আর আর এর মান আবার 2, তাহলে এখান থেকে লিখতে পারি 2√2। তাহলে আমরা সরণ এবং দূরত্ব দুইটাই পেলাম। তাহলে সরণ হচ্ছে 2√2। তাহলে এখানে আমাদের দূরত্ব ও সরণের পার্থক্য বের করতে বলছে। তাহলে দূরত্ব ও সরণের পার্থক্য হচ্ছে আহ দূরত্ব মাইনাস সরণ ইজ ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস 2√2। আনসার আসে 0.3132। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এই তা যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমরা আশা করি এই প্রশ্নটা তোমরা নিজেরাই সলভ করতে পারবে। একক ব্যাসার্ধের বৃত্তাকার পথে 1/4 ভ্রমণ করলে দূরত্ব ও সরণের পার্থক্য বের করতে বলেছে, এবং তোমরা পার্থক্যটা যখন বের করবে, এই যে পূর্বে দেখানো ওই ম্যাথের মতো যখন তুমি পার্থক্য বের করবে, তখন দেখবা যে পার্থক্যটা অশূন্য আসবে, শূন্য আসবে না। আশা করি এটা তোমরা এখন নিজেরাই বের করতে পারবা। এরপরে পরেরটা দেখো, যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর বেগ সুষম নয়, বুঝিয়ে লেখো। আমি একটি বৃত্ত আঁকলাম। আমি ধরে নিলাম বৃত্তাকার পথে একটি বস্তু এখানে এই বৃত্তটাকে পরিভ্রমণ করে ঘুরছে। বলছে যে বেগ সুষম নয়। বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, দিকের মান সেম থাকলেও দিকের পরিবর্তনে বেগ পরিবর্তন হয়।
আচ্ছা, তাহলে বস্তুটা যখন বৃত্ত বৃত্তকে বৃত্তাকার পথে ঘুরবে তখন বস্তুটা এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। এভাবে করেই তো বৃত্তাকার পথে এই বস্তুটি প্রতিনিয়ত ঘুরবে, তাই না? তো বস্তুটা যখন এখানে আসবে তখন বস্তুটির বেগের দিককে আমি এই বৃত্তের বৃত্তের একটি স্পর্শক দ্বারা মানে বুঝাতে পারি। অর্থাৎ এই বিন্দুতে আমি যদি একটা স্পর্শক আঁকি, এই স্পর্শকের দিকটি বেগের দিক নির্দেশ করে। আবার আমি যদি এই বিন্দুতে যখন আসবে তখন এই বিন্দুতে যদি আরেকটি স্পর্শক আঁকি, এই স্পর্শকের দিকটি এই বিন্দুতে বস্তুটির বেগের দিক নির্দেশ করে। আবার এই বিন্দুতে যখন আরেকটি স্পর্শক আঁকবো, এই বিন্দুতে এই স্পর্শকের দিকটি বেগের দিক নির্দেশ করে। আবার এই বিন্দুতে যখন আসবে তখন এই বিন্দু বরাবর যদি আমি একটা স্পর্শক আঁকি তাহলে এই স্পর্শককে এই বিন্দুতে বেগের দিক নির্দেশ করে। তাহলে দেখো প্রতিনিয়ত বেগের দিকটা কিন্তু পরিবর্তন হচ্ছে। যেহেতু বেগ একটি ভেক্টর রাশি, তো বেগের দিক পরিবর্তন হওয়ার কারণে বেগেরও পরিবর্তন হবে। তার মানে বৃত্তাকার পথে এই বস্তুটি যখন ঘুরছে তখন এই আহ এই ঘূর্ণনের সময় প্রতি মুহূর্তে তার বেগের দিক পরিবর্তন হচ্ছে। তো বেগের দিক পরিবর্তন মানে কি? বেগের পরিবর্তন হচ্ছে, আর বেগের পরিবর্তন হলে সেটা কি হয়? অসমবেগ হয়। আশা করি বুঝতে পেরেছো যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর বেগ কখনো সুষম হয় না। এটা একটা অসম বেগের উদাহরণ। আচ্ছা, দেখো পরেরটা। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। সুষম ত্বরণের ক্ষেত্রে বা সমত্বরণের ক্ষেত্রে আমরা একটা সূত্র লিখতে পারি যে v is equal to u plus at। ধরে নেই u is equal to 0, অর্থাৎ স্থির অবস্থান থেকে চলা শুরু করবে। আর স্থির অবস্থান থেকে চলা শুরু করলে এবং দেয়া আছে সুষম ত্বরণ, তাই না? তো সুষম ত্বরণ যেহেতু, তার মানে সুষম ত্বরণ মানে হচ্ছে ত্বরণের মানটা কি সমান থাকবে। তো সমান যদি থাকে তাহলে ওই ত্বরণটাকে আমরা ধ্রুবক ধরে নিতে পারি। ত্বরণের ওই মানটাকে আমরা ধ্রুবক ধরে নিতে পারি। তাহলে এখানে v is equal to u এর মান তো 0 প্লাস একে আমরা লিখতে পারি কি ধ্রুবক, যেহেতু সুষম ত্বরণ, ধ্রুবক ইনটু টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি v is equal to ধ্রুবক ইনটু টি। আমরা যদি এই ধ্রুবকটাকে উঠিয়ে দেই, আমরা জানি ধ্রুবক উঠালে একটা সমানুপাতিক চিহ্ন আনতে হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি v is proportional to t। দেখো এই যে বেগ সময়ের সমানুপাতিক, সেটাই বলা আছে যে স্থির অবস্থান থেকে এবং সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো পরের, দেখো কি বলা আছে, কোন গাড়ির গতি 80 কিলোমিটার পার আওয়ার বলতে কি বুঝো? আচ্ছা, 80 কিলোমিটার পার আওয়ার এর মানে বোঝাচ্ছে যে এই গাড়িটি 1 ঘন্টায়, প্রতি 1 ঘন্টায় গাড়িটি 80 কিলোমিটার বা 80 কিলোমিটার করে দূরত্ব অতিক্রম করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার এরকম যদি আমি আরেকটা সিমিলার প্রশ্ন দেই যে গাড়ির গতি 4 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? দ্রুতি 4 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে, প্রতি 1 সেকেন্ডে দেখো প্রতি 1 সেকেন্ডে গাড়িটি 4 মিটার করে দূরত্ব অতিক্রম করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো পরেরটা, সুষম মানে সমত্বরণের বেলায় দ্বিগুণ সময়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করা কি সম্ভব? আচ্ছা, সমত্বরণের একটা সূত্র আমরা জানি। সমত্বরণের জন্য আমরা লিখতে পারি s is equal to ut plus half at স্কয়ার।
তো এখানে যদি আমি বলি যে স্থির অবস্থান থেকে বস্তুটি বা কোনো একটি বস্তু যাত্রা শুরু করেছিল, তাহলে এখানে আদিবেগের মান হবে 0। যেহেতু এখানে বলে দেওয়া আছে সমত্বরণ, তার মানে ত্বরণের মানটা প্রতিনিয়ত কি থাকবে? সমান থাকবে। তাহলে যেহেতু প্রতিনিয়ত সমান থাকবে, তাহলে ত্বরণ A = আমরা ধরে নিতে পারি ধ্রুবক। তাহলে এখানে আমরা লিখতে পারি S = u হচ্ছে 0 ইনটু t প্লাস হাফ A হচ্ছে ধ্রুবক, লিখি ধ্রুবক t স্কয়ার। তাহলে এখানে আসবে S = হাফ ধ্রুবক t স্কয়ার। এখন এখানে এই ধ্রুবক আর এটা হচ্ছে গিয়ে হাফ, তো হাফ একটা সংখ্যা যেটা একটা ধ্রুবর মধ্যেই পড়ে। তাহলে আমরা এই পুরোটুকুকে হাফ ইনটু ধ্রুবক, এই পুরোটুকুকে উঠিয়ে আমি একটা সমানুপাতিক চিহ্ন আনতে পারি। তার মানে দেখা যাচ্ছে যে S is proportional to t স্কয়ার। সরণ সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এখানে বলা আছে যে সমত্বরণের বেলায় দ্বিগুণ সময়ে, তাই না? সময় যদি দ্বিগুণ হয় তাহলে সরণ কি দ্বিগুণ হবে নাকি? তাহলে দেখি চলো। সময় যদি তুমি এখানে দ্বিগুণ করো, মানে এখানে t না হয়ে যদি t হয়, t না হয়ে যদি এখানে 2t হয়, যেহেতু সময়কে দ্বিগুণ করতে বলা আছে, তাহলে আমরা t = লিখতে পারি 2t। 2t হয় তাহলে 2t স্কয়ার। তাহলে এখানে সরণ কিন্তু হবে 2 এর উপরে বর্গ, মানে 4 স্কয়ার। তখন কিন্তু সরণটা 4 গুণ হয়ে যাবে। তার মানে এই যে সমত্বরণের বেলায় সময় দ্বিগুণ হলে, তুমি যদি সময়টা দ্বিগুণ করো তাহলে তোমার সরণ হবে কত? 4 গুণ। ঠিক আছে? সময় দ্বিগুণ হলে সরণ হবে 4 গুণ। ঠিক আছে? মানে 2t যদি তুমি নাও তাহলে সরণ হবে 4t স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে সেটাই লেখা আছে যে সমত্বরণের ক্ষেত্রে দ্বিগুণ সময়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করা সম্ভব নয়, বরং 4 গুণ দূরত্ব অতিক্রম করা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো পরেরটা, সুষম ত্বরণ বলে দেওয়া আছে। সুষম ত্বরণের ক্ষেত্রে স্থির অবস্থা মানে u = 0, স্থির অবস্থা থেকে চলমান বস্তুর বেগ বনাম সরণের লেখচিত্র। বেগ বনাম সরণ, v ভার্সেস s লেখচিত্র কেমন হবে? তো এখানে এটা t হবে না, এখানে এটা s হবে। আচ্ছা দেখো, তাহলে সমত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময় বেগ বনাম সরণের লেখচিত্র আঁকতে বলছে। তাহলে সমত্বরণের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে v² = u² + 2as, তাই না? তো বলে দেওয়া আছে বস্তুটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে এবং সমত্বরণ। তো v², u তো 0 কারণ স্থির অবস্থান থেকে, আর যেহেতু সমত্বরণ বলে দেওয়া আছে, তো একে আমরা ধরতে পারি কি ধ্রুবক, তাই না? s। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি v² = 2 ধ্রুবক s। তো 2 আর ধ্রুবক, 2 একটা সংখ্যা। তো 2 আর ধ্রুবক এই পুরোটাকে উঠিয়ে আমি লিখতে পারি v is proportional to s। আবার এখান থেকে লেখা যায় b = √s। ঠিক আছে? এখন যদি তুমি একটি টেবিল আঁকো, তুমি যদি একটি টেবিল আঁকো যে এখানে যদি রাখো v এবং এখানে যদি রাখো s, তাহলে s এর মান মানে সরণের মান 1 হলে বেগ হবে কত? 1। বা সরণের মান 2 হলে বেগ হবে √2। তো √2 আসে 1.40। আবার সরণের মান যদি তুমি 3 ধরো, তো বেগের মান আসবে কত? বেগের মান আসবে 1.6
1.73 এখানে সমানুপাতিক হবে 1.73। আবার ত্বরণের মান যদি তুমি 4 ধরো তাহলে এই 4 কে যদি তুমি রুট করো তাহলে তুমি কি বেগের মান পাবা, তাহলে আসবে 2। আবার যদি 5 ধরো তাহলে √5 হচ্ছে বেগের মান, এখানে আসবে 2.23। এখন এটাকে যদি তুমি একটি গ্রাফের মধ্যে বসাও যেটার এক্স অক্ষ বরাবর থাকবে সরণ এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে বেগ, তাহলে এই যে আমি যদি এটাকে ধরি 1 2 3 4 5 5 10 15 20। আচ্ছা, আমি প্রতি 5 ঘরকে 1 একক করে ধরি 1 2 3 4 5। তাহলে এবার যদি তুমি এই মানটা বসাও যে সরণের মান যখন 1 তখন বেগের মানও ছিল কত 1 2 3 4 5। তো 1 2 3 4 5 1। তো সরণের মান যখন 2 তখন বেগের মান ছিল 1.40। তো 1.40 কে আমি ধরলাম এখানে। আবার সরণের মান যখন 3 তখন ছিল 1.73। 1.73 কে ধরলাম আমি 2 এর একটু নিচে। এরপরে যখন 4 ছিল তখন আসলো কত 2। এরপর যখন 5 ছিল তখন আসলো কত 2.23। তো 2.23 কে আমি ধরলাম এখানে। ঠিক আছে? তুমি যখন এটা তুমি যোগ করবা এই রেখাটা মানে এই বিন্দুগুলো যখন তুমি যোগ করবা তখন তুমি দেখবা যে তুমি এইরকম একটি পরাবৃত্তের মতো লেখু পাবা। দেখো আমি যদি এই বিন্দুগুলোকে যোগ করি তাহলে আমি একটা পরাবৃত্তের মতো লেখু পাবো। তো এরকম ভাবে যখন তুমি এই মানগুলোকে তুমি একটি গ্রাফের মধ্যে বসাবা, গ্রাফের মধ্যে বসিয়ে যখন বিন্দুগুলোকে তুমি যোগ করবা তখন দেখবা যে তুমি এরকম একটি পরাবৃত্তাকৃতির একটি আহ লেখচিত্র পাবা। তার মানে সেটাই বলছে যে বেগ বনাম সরণের লেখচিত্রটা কেমন হবে, এটা হবে একটি পরাবৃত্তাকার। আর এটা যেহেতু বেগ v is proportional to root s, তার মানে এটা যেহেতু এখানে বর্গমূল চলে আসছে, এখানে যেহেতু বর্গমূল চলে আসছে সুতরাং এটা কোনো সরল রেখা হবে না, এটা হবে বক্রাকৃতির এবং পরাবৃত্তাকার লেখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো পরের প্রশ্নটি, সকল ধরনের বেগের পরিবর্তনে সুষম ত্বরণ হবে কি? সকল ধরনের বেগের পরিবর্তনে সুষম ত্বরণ হয় না। সুষম ত্বরণের সংজ্ঞা হচ্ছে সুষম ত্বরণ এর সংজ্ঞা হচ্ছে বেগ পরিবর্তনের হারটা অর্থাৎ বেগের বৃদ্ধি বা হ্রাস একই হারে হতে হবে। দেখো প্রতি সেকেন্ডে বা একক সময়ে বেগ এর বৃদ্ধি বা হ্রাসের হার যদি সমান হয় তাহলে আমরা সেটাকে সুষম ত্বরণ বলতে পারি। আর যদি বেগ বৃদ্ধির বা বেগ পরিবর্তনের হারটা যদি সমান না থাকে তখন তাকে আমরা সেটা সুষম ত্বরণ বলতে পারি না। ধরো এই এ থেকে একটি বস্তু যাত্রা শুরু করলো বা একটি গাড়ি যাত্রা শুরু করে এ থেকে বি বিন্দুতে পৌঁছানোর সময় এইটুকু মুহূর্তে তার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। আবার বি থেকে সিতে যখন সে পৌঁছালো তখন তার বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড, কিন্তু সি থেকে যখন ডি তে গেল তখন তার বেগ হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। দেখো এখানে কিন্তু এই যে এ থেকে বি এবং বি থেকে সি এইখানে কিন্তু বেগ বৃদ্ধির হার সমান। দেখো 2 দুগুণে 4 বেগ বৃদ্ধির হার কিন্তু সমান, কিন্তু এখানে সি থেকে ডি তে যখন গেল তখন এখানে 4 থেকে হয়ে গেল 10। অর্থাৎ এই এ থেকে বি বি থেকে সি এইটুকুর মধ্যে সে তার বেগ পরিবর্তনের বা বেগ বৃদ্ধির হারটা কিন্তু সমান 2 করে বেগ বৃদ্ধি পাইল। তো এই সি থেকে ডি তে কিন্তু
ওরকম দ্বিগুণ ভাবে বেগটা বাড়ে নাই। তার মানে এই সি থেকে ডি বিন্দুতে বেগ পরিবর্তনের হারটা সমান ছিল না। সুতরাং এটা কি একটা অসম বেগের উদাহরণ। যেহেতু বেগ পরিবর্তনের হার সমান ছিল না, সুতরাং এখানে কি ত্বরণটাও কি সুষম হবে না। তো সকল ধরনের বেগের পরিবর্তনে কিন্তু সুষম ত্বরণ হয় না। এই যে দেখো এখানে লেখা আছে, একটি গাড়ি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে এলোমেলো ভাবে যদি গতি পরিবর্তন করে তাহলে কিন্তু অসম ত্বরণ হয়। কারণ এলোমেলো ভাবে এই যে দেখো আমরা দেখলাম যে বেগের বেগ পরিবর্তনের মানটা সমান হয়নি বলে এই এ থেকে বি এবং বি থেকে সি এইটুকুর মধ্যে বেগ পরিবর্তনের মানটা সমান ছিল বলে এখানে সুষম ত্বরণ হয়েছে। কিন্তু সি থেকে ডিতে আবার বেগ পরিবর্তনের মান, আমি কিন্তু মানের কথা বলছি, মানটা যেটা সমান হয়নি সি থেকে ডিতে, তাই বলে এটি সুষম ত্বরণ হয়নি। আবার যেহেতু একটি ভেক্টর রাশি, তো বেগের তো মান পরিবর্তন মান যদি সমান হয় তাহলে বেগের পরিবর্তন হয়, আবার দিক পরিবর্তন হলেও তো বেগের পরিবর্তন হয়, তাই না? তো স্থির অবস্থান থেকে এই অবস্থান থেকে ধরলাম একটি গাড়ি যাত্রা শুরু করে এদিকে সেদিকে এদিকে সেদিকে করে বি বিন্দুতে পৌঁছালো। তাহলে এই যে দেখো প্রতিনিয়ত ও কিন্তু দিক পরিবর্তন করতেছে, একবার এইখান থেকে এখানে গেল, আবার এইখান থেকে এখানে আসলো, আবার এইখান থেকে এইখানে গেল, আবার এইখান থেকে এইখানে আসলো। এই যে প্রতিনিয়ত ও যে দিক পরিবর্তন করতেছে, তো এই দিক পরিবর্তনের কারণে বেগের দিক পরিবর্তন হচ্ছে। বেগের যেহেতু দিক পরিবর্তন হচ্ছে হচ্ছে এর মানে কি বেগও পরিবর্তন হচ্ছে, বেগও পরিবর্তন হচ্ছে। তো যেহেতু বেগ পরিবর্তন হচ্ছে সুতরাং ত্বরণ কি সুষম ত্বরণ হবে না, সেটা হবে কি একটা অসম ত্বরণ। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো যে সকল ধরনের বেগের পরিবর্তনে সুষম ত্বরণ হয় না। আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যাতে কোনো লেকচার মিস হয়ে গেলে তোমরা ওই ক্লাসটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।